প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্বে কিংবা তাদের যে জীবন উৎসর্গ এবং তাদের যে স্বপ্ন বাংলাদেশ নিয়ে, তার প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকার 1 মাস পূর্তি হয়েছে। এই 1 মাসে তাদের বেশ অগ্রগতি রয়েছে। যারা আহত বা নিহত হয়েছেন তাদের তালিকার প্রসঙ্গ, গত 15 বছরে যারা রাজনৈতিক শক্তি ব্যবহার করে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি, অন্যায়, অবিচার এবং বৈষম্য সৃষ্টি করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণের পাশাপাশি সর্বশেষ যে বন্যা পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে আরও একটি সফলতার মাত্রা যুক্ত হয়েছে বর্তমান সরকারের এই 1 মাসের সফলতার সাথে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাটি হলো যে আরও দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর একটি প্রত্যাশা এই সরকারের কাছে। এটিও আমরা আজকের আলোচনায় সম্মানিত আলোচকদের কাছ থেকে আমরা শুনবো যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে, কি প্রত্যাশা রয়েছে, তারা কাজ করছে, তারা যে কাজগুলো করতে চায় মোটা দাগে সেগুলো দেশবাসীকে জানাচ্ছে, দেশবাসীর মতামত এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তারা করছে। তার পাশাপাশি যারা সচেতনতার প্রেক্ষাপটে কিংবা এগিয়ে থাকা ব্যক্তি যারা রয়েছেন তাদের ভাবনাগুলো কি, সেটিও আমরা আজকে আলোচনার সম্মানিত আলোচকদের কাছ থেকে জানার চেষ্টা করব। পাশাপাশি এটিও আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে 1 মাস পূর্তি এবং এই আন্দোলনে বা গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের সাথে কিংবা তার পরিবারের সাথে বা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে যে আজকে আলোচনা, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য, কয়েকটি বিষয় তিনি গুরুত্ব দিয়ে বলেছেন যে আসলে আওয়ামী লীগ এবং তার প্রেতাত্মারা চুপচাপ বসে থাকবে না, তারা নানাভাবে চেষ্টা করবে, সেটিও জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করতে হবে। পাশাপাশি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করেই তিনি ছাড়বেন, এরকম একটি মন্তব্য করেছেন। এবং এই রাষ্ট্র সংস্কারের প্রশ্নকে আরও বেশি ত্বরান্বিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি 55 সদস্য বিশিষ্ট একটি নাগরিক কমিটির ঘোষণা এসেছে। এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারতের যুদ্ধ প্রস্তুতিতে তিনি যতটা না উদ্বিগ্ন তার থেকে অনেক বেশি অবাক হয়েছেন। এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজকের আলোচনাটি করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা। 3 জন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। সর্বডানে আছেন রাজনীতি বিশ্লেষক ও প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবুল বাশার, মাঝখানে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার ডান দিকে আছেন রাজনীতি বিশ্লেষক ও রাজনীতিবিদ আলহাজ ভিপি ইব্রাহিম। আপনাদের 3 জনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, আপনার কাছে আসতে চাই যে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরে 1 মাস শেষ হয়েছে, আমরা বেশ অগ্রগতি দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ 2-1টি বিষয় অগ্রগতি হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে মানুষের প্রত্যাশা আরও দ্রুততার সাথে যাতে অগ্রগতি আসে। আমরা একটু প্রত্যাশার জায়গাটি শুনে নিতে চাই আপনার কাছ থেকে। শুরুতেই 3 জনের কাছ থেকে শুনবো যে আপনি এই সরকারের কাছে কি প্রত্যাশা করেন। ধন্যবাদ। আজকের এই টকশোতে আপনার মাধ্যমে আমি এশিয়ান টিভির দর্শক শ্রোতা দেশ এবং বিদেশে যারা আজকে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিপ্লবোত্তর একটি নতুন পরিবেশে তো আপনি যে বিষয়টি আমাকে জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে একটি নতুন সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির বিষয়টি এসছে এখানে যে অনেকগুলো সফলতা তাদের রয়েছে। এর সাথে মানুষ যতটুকু প্রত্যাশা করে, তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা অনেকে মনে করতেছেন যে সেই প্রত্যাশা অনুযায়ী তাদের প্রাপ্তিটা একটু ধীর গতিতে আগাচ্ছে। তো আমি এখানে বলতে চাই যে আপনারা এটা সাধারণ মানুষের বক্তব্য যে আর একটু জোরালোভাবে সাধারণ মানুষ যারা আর একটু জোরালোভাবে তারা এই কাজটি অগ্রগতি চাচ্ছেন। তো বিষয়টি হচ্ছে যে এটি বুঝতে হবে 16 বছরের একটি সরকার, 16 বছর পর পর 3 টার্ম, এরপরে চতুর্থবারের মতো তারা প্রায় 1 বছর পার করেছে। তো এখানে তাদের যেই এস্টাবলিশমেন্ট, তাদের যে সরকার, এই সরকারকে একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে এই সরকার যদিও প্রথমবার এসেছিল, সেটি আস্তে আস্তে একটি স্বৈরাচারে পরিণত হয়েছে এবং সমাজের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা সেক্টরে তারা এই ফ্যাসিবাদের দোসর এবং তাদের সমর্থকরা রয়েছে। সেখান থেকে হঠাৎ করে একটি পরিবর্তন এসছে
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তো সেই গণ অভ্যুত্থান পরবর্তী একটি সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের বয়স মাত্র 1 মাস। জি, আপনারা দেখে থাকবেন যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী পুরার বাহিনী ধ্বংস হয়ে গিয়েছে এক প্রকার। তো সেখান থেকে যদি আপনি আইনশৃঙ্খলা বাহিনী এই 1 মাসের মধ্যেই আরও অগ্রগতি চান, আমি মনে করি এটি অসম্ভব, এটি এত দ্রুত সম্ভব নয়। তারা যেভাবে এগোচ্ছে আমি মনে করি সঠিক পথেই তারা এগোচ্ছে এবং এটি আমরা প্রত্যাশা করি, আমাদের প্রত্যাশার সাথে তারা আমাদের প্রাপ্তির যে সংযোগ, এটি আমরা মনে করতে পারি যে এটি আসলে প্রত্যাশা অনুযায়ী আমরা পাচ্ছি না, কিন্তু তাদের চেষ্টার কোনো ঘাটতি নেই, আমি এটা মনে করি। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে নাগরিকেরও করণীয় বা দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকেও আমরা প্রত্যাশা করি যার যার দায়িত্ব শেষে পালন করবে। নিঃসন্দেহে নাগরিকরা তাদের দায়িত্ব পালন করছে। আপনি দেখছেন যে এই ঘটনার পরে নাগরিকরা দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য, দেশের ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য, এই একটি বন্যা হলো সেই বন্যা মোকাবেলার জন্য যে ভূমিকা রেখেছে, এটি নজিরবিহীন বাংলাদেশের নজিরবিহীন, ইতিহাসে। জি। এটি নজিরবিহীন। জি, শহীদুল ইসলাম ভাই, আরও আলোচনা শুনবো। আলহাজ ভিপি ইব্রাহিম, আপনার কাছে আসতে চাই যে ফেসিবাদ যে ধরনের অব্যবস্থাপনার মধ্যে দিয়ে বাংলাদেশের এরকম একটা ভঙ্গুর চিত্র তারা তৈরি করেছে, সেই জায়গা থেকে আর যাতে ভবিষ্যতে এই ফেসিবাদের ইঙ্গিত তৈরি না হয় বা কোনো রাজনৈতিক দল বা সরকার যাতে এই ধরনের বৈশিষ্ট্য ধারণ করতে না পারে, সেই লক্ষ্যে নিশ্চয়ই বর্তমান সরকারের কাছেও আমাদের প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশার জায়গাটি আপনি কিভাবে ব্যাখ্যা করেন? ধন্যবাদ আপনাকে। সম্মানিত বিজ্ঞ সহ আলোচকবৃন্দ এবং দর্শক শ্রোতা সকলকে অভিনন্দন। প্রত্যাশা অর্থ অনেক ব্যাপক, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা তা কিন্তু খুবই সুনির্দিষ্ট এবং খুবই সুস্পষ্ট। এদেশের জনগণ দীর্ঘ প্রায় 15-16 বছর যাবৎ আন্দোলন করে আসছে একটি নিরপেক্ষ সরকারের জন্যে, এবং সেই সরকারের মাধ্যমে এই দেশে যাতে আইনের শাসন প্রতিষ্ঠা পায়, এই দেশের জনগণ যাতে তাদের ভোটের অধিকার ফিরিয়ে পায়, এই দেশের মানুষ যাতে স্বস্তিতে বসবাস করে, তারা তাদের বাক স্বাধীনতা ফিরিয়ে পায়। সুতরাং এই ছাত্র জনতার আন্দোলনে, যেই আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটেছে রক্তের বিনিময়ে এবং রক্ত দ্বারা নির্বাচিত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, প্রথমেই আমরা আশা করব যে রাষ্ট্রীয় যে সংস্কারগুলো, রাষ্ট্রে যে সকল অনিয়ম বাসা বেঁধেছে সেগুলোকে দূর করার প্রয়োজন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবার পরেও আমরা কিন্তু কয়েকটি ধাপ দেখলাম যে তারা ভিন্ন মোড়কে তাদের পারপাস সার্ভ করবার জন্যে প্রথমে জুডিশিয়ালি কু করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় করার একটা পরিকল্পনা ছিল। দ্বিতীয়ত আমরা দেখলাম আনসারদের মাধ্যমে সচিবালয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সেখানেও সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছে। আমরা অহরহই দেখছি এখনও তাদের ষড়যন্ত্র থেমে নেই। দীর্ঘ 15 বছর যারা ক্ষমতায় ছিল তারা তাদের যেইভাবে নৈতিকতার অবক্ষয়ের কারণে এদেশের মানুষের, জনগণের বিরুদ্ধে, রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে এবং তারা অবৈধভাবে অর্থ উপার্জন করে সেই অর্থ আবার বিদেশে পাচার করেছে, যেটা শুধু একটি অপরাধ নয়, দুর্নীতি করা একটি অপরাধ, আবার দেশের সম্পদ অন্য দেশে পাচার করা এটি আরেকটি অপরাধ। তো এই অপরাধীদেরকে যদি শাস্তি দেওয়া না যায় তাহলে কিন্তু আমাদের আগামী সরকার বা আগামী প্রজন্ম তারা কিন্তু এই দুর্নীতির থেকে বেরিয়ে আসবে না, মনে করবে দুর্নীতি করেই পার পাওয়া যায়। সুতরাং দুর্নীতি আমার একটা পেশা। এই কারণে আমি এই সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করি যে জনগণের যে অধিকার, সেই অধিকারগুলো ফিরিয়ে দিতে হবে এবং অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং একটি যৌক্তিক সময়ের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এবং জনগণকেই আগামী দিনে এই দেশের জন্য যা পরিকল্পনা করা দরকার সেটি নির্বাচনের প্রসঙ্গটি আমরা শুনবো পরে। আলহাজ ভিপি ইব্রাহিম, অসংখ্য ধন্যবাদ। ইঞ্জিনিয়ার আবুল বাশার ভাই, আপনার কাছে আসতে চাই। আমরা দুইজন সম্মানিত আলোচকের কাছ থেকে কিন্তু শুনলাম তারা বর্তমান সরকারের কাছে কি প্রত্যাশা করে। আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, তাদের কাছে আপনার কি প্রত্যাশা? আচ্ছা, শুরুতেই আমি গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা
আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের অতি দ্রুত যাতে সুস্থতা দান করে মহান আল্লাহ তাআলা, সেটা কামনা করছি। সেই সাথে আমি এশিয়ান টেলিভিশনের সমস্ত দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা বিপ্লবী সরকার, এবং আমরা যে কোনো সরকারকে বলে থাকি যে 3 মাস হচ্ছে হানিমুন টাইম। অলরেডি এই সরকারের 1 মান্থ অলরেডি হ্যাজ গন। এখন একটা নর্মাল সরকারের কাছে যে প্রত্যাশা এবং একটা বিপ্লবী সরকারের কাছে যে প্রত্যাশার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ জনগণ যে প্রত্যাশা নিয়ে এই আন্দোলনে তাদের বুকে রক্ত দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে একটি বিপ্লবী সরকারের বিপ্লবী একটি উপদেষ্টা পরিষদ হওয়ার কথা ছিল। কিন্তু আমার কাছে যেন কেন মনে হচ্ছে কিছু কিছু উপদেষ্টাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে কার্য, এটা একটি বিপ্লবী সরকারের যে ক্যারেক্টার, সেটার সঙ্গে আমার কাছে মনে হচ্ছে খুব একটা সামঞ্জস্য নয়। তবুও আমি যেহেতু 1 মাসের মধ্যে একটি সরকারকে আমি মূল্যায়ন করতে চাই না, আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, এটা ঠিক করার জন্য তো 3 মাসের প্রয়োজন নাই। আপনি যদি পুলিশ বাহিনী কাজ না করে, তাহলে আপনি প্রয়োজন মধ্যে বাংলাদেশে অনেক প্রাইভেট সিকিউরিটি ফার্ম আছে, আপনি সেখান থেকে কল করে নিয়ে এসে ঢাকাতে, আমি গুলশানে চলাফেরা করি, অটো এমন জায়গায় নেই। প্রত্যেক ঢাকা শহরে এখন জ্যামের যে অবস্থা, আমরা কিন্তু নাগরিকরা এই জিনিসগুলো লক্ষ্য করছি। এইটা কিন্তু নিরোধ করার জন্য, এটা প্রতিরোধ করার জন্য কিন্তু একটি সরকারকে অনেক দিন সময়ের কোনো প্রয়োজন নাই। এটা ঠিক করার জন্য 2 থেকে 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ খুবই এনাফ টাইম। কিন্তু আমি অতি দুঃখের সাথে পরিলক্ষণ করছি যে আসলে এই জায়গাতে আমাদের ব্যর্থতা রয়ে গেছে। সেটিকে আরও কিছুটা সময় লাগবে, এটিকে মনে করছেন? আসলে এখানে আমার মনে হচ্ছে কোথাও একটা কোনো জন্য, আমার মনে হচ্ছে এখানে একটা কোনো গ্যাপ রয়ে গেছে। কারণটা হচ্ছে যে এই সরকারের প্রধান অন্তরায় হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র, এবং আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি একটা গোষ্ঠী অলরেডি শুরু করেছে। এবং এই বিগত সরকারের যারা আমাদের মধ্যে যারা আছেন, তারা এখনও প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি যে আমাদের এই সরকার আজকে 1 মাসের মধ্যেও তাদেরকে কিন্তু চিহ্নিত করতে পারে নাই। এই চিহ্নিত করাটা কিন্তু খুব একটা দুষ্কর কাজ নয়। আপনি চাইলেই, এখানে যারা অভিজ্ঞ যারা আছেন, তারা চাইলেই বুঝতে পারে যে বিগত দিনে তাদের যে এসিআরটা, এটা দেখলে তো খুবই পরিষ্কার হওয়া যায় যে না, ঠিক আছে, এরা হচ্ছে এদের দোষক ছিল। এখন আপনি যদি বিগত সরকারের 16 বছরের একই কথা বলতে থাকেন, জনগণ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না এবং করছে না। এই সরকার তো দায়িত্ব নেওয়ার পরে প্রশাসনের যারা বিগত সরকারের যারা দোষর ছিল বা প্রেতাত্মা হিসাবে কাজ করেছে, তাদের অনেকের বিরুদ্ধে তো ব্যবস্থা নিচ্ছে, আরো পর্যায়ক্রমে ব্যবস্থা নিবে, এমনটি বলছে সরকার। ব্যবস্থা নেওয়ার কথা বলতে যদি আপনি এটা যদি মনে করে থাকেন যে বিগত সরকারের তারই একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তিনি ছাত্রলীগ করতেন, আমি চিনি। এখন সে অনেক দুর্নীতির দায়ে তাকে স্যাক করা হয়েছে। এখন যদি আপনি মনে করেন যে বিগত সরকারে সে বঞ্চিত হয়েছে বলে তাকে এখন যদি আপনাকে রিটার্ন করেন যে না, সে বঞ্চিত হয়েছে, এখন তাকে আমার পুরস্কৃত করা দরকার, বাট সে ছাত্রলীগ করে। আপনি সম্প্রতি একটা ঘটনা দেখবেন, চ্যানেল 24 আসছে, নাজিমউদ্দিন নামে একজন অ্যাসিলেন্টকে আপনাকে প্রমোশন দিয়ে তাকে নির্বাহী অফিসার, থানা নির্বাহী অফিসার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা, একজন বৃদ্ধকে বিবস্ত্র করা থেকে অজস্র রিপোর্ট তার মধ্যে আছে। কিন্তু বর্তমান সরকার এমন একজন ব্যক্তিকে কি করে প্রমোশন দিয়ে অতি দ্রুত তাকে প্রদান করা হলো। আরো বেশি সতর্ক থাকার ডেফিনেটলি এটা যদি না হয়, তাহলে আমাদের শহীদদের যে আত্মত্যাগ, আমরা রাজপথে ছিলাম এবং আমাদের রক্ত ঝরছে রাজপথে। সুতরাং একটি বিপ্লবী সরকারের কাছে আমাদের বিপ্লবী প্রত্যাশা। আমরা কিন্তু হানিমুনে যে 3 মাসের গল্প শুনে থাকি, সেটা কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বিপ্লবী সরকারের কাছ থেকে জনগণ বিপ্লবী প্রত্যাশা করে, বিপ্লবী অ্যাকশন প্রত্যাশা করে। এইভাবে আপনি ঘুমাই যদি বলেন যে না, আমরা মাত্র আসছি, এটা করব, সেটা হবে, এটা হবে, এবং বিগত সরকারের এগুলো বলা থেকে আমাদের টোটালি বিরত থাকতে হবে। আমরা সামনে কি করব,
এটাই আমাদের ভাবতে হবে, এটা ভাবতে হবে। ইঞ্জিনিয়ার আবুল আমাদের বাশার, ফিউচার আমাদের আরো দেখতে অসংখ্য হবে। ধন্যবাদ। আরো আলোচনা শুনবো, নির্বাচনের প্রসঙ্গে আলোচনা শুনবো। আমি একটু শহীদুল ইসলাম ভাই আপনার কাছে আসতে চাই। নির্বাচন কমিশন, তারা কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে যে কমিশন ছিল তারা পদত্যাগ করেছে। পদত্যাগের সময় তারা একটি প্রস্তাব রেখেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে, এরকম একটা তারা প্রত্যাশা রেখেছে। এখন আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তো নানা ধরনের আলোচনা পর্যালোচনা আমরা অতীতে করেছি। বিগত সরকারের কাছে এই টেবিলে বসে অসংখ্যবার আলোচনা হয়েছে, যারা আওয়ামী লীগের আলোচক ছিলেন, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করলেই সেই নির্বাচনটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় গ্রহণযোগ্য হওয়ার সুযোগ অনেক বেশি। কিন্তু সেই জায়গা থেকে সেই মন্তব্য অথবা সেই আলোচনা পর্যালোচনা শুরু নেই। কিন্তু যেটি আলহাজ ভিপি ইব্রাহিম ভাই বলছিলেন যে একটা সময় গিয়ে, যৌক্তিক একটা সময় গিয়ে তো নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক দলের কাছেই ক্ষমতা দিতে হবে, তারাই দেশ পরিচালনা করবে। শুনতে চাই গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে করণীয় জায়গাটি আমাদের বা প্রস্তুতির জায়গাটিতে আপনার কি ভাবনা? জি, ধন্যবাদ। তো আপনি বিগত নির্বাচন কমিশনের যে বক্তব্য তারা দিয়েছেন তাদের পদত্যাগের সময়, তো এই কথাটি তারা এখন কেন বুঝতে পারলেন? যারা বিরোধী দলে ছিলেন তারা দীর্ঘ 15 বছর যাবৎ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে। তো তখন সেই বিগত ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী এমপি নেতারা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার এটি জাদুঘরে চলে গিয়েছে, সুতরাং এটি আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। তাদের তৈরি করা নির্বাচন কমিশন, তারা একটি ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসালেন। আবার সেই সরকারের নির্বাচন কমিশন পদত্যাগের সময় তারা বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়েই একটি তারা গ্রহণযোগ্য একটা নির্বাচন পরামর্শ হতে পারে। রেখে পদত্যাগ করলেন। না, এই পরামর্শটা রাখলেন, এটি তো আসলে এটি একটি হাস্যকর, তাদের মুখ থেকে একটি হাস্যকর পরামর্শ, যে দাবিতে দেশের রাজনৈতিক দলগুলো দীর্ঘ 15 বছর যাবৎ আন্দোলন করে আসছে। সেই আন্দোলনকে তারা উড়িয়ে দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়ে দিয়ে এখন আবার বলতেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়েই এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, একটি গ্রহণযোগ্য সরকার গঠন হতে পারে। এই দাবিটি তো বিরোধী দলের ছিল, সুতরাং তাদের কাছ থেকে এই লেসন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি মনে করি। দ্বিতীয়ত প্রস্তুতির জায়গাটি শুনতে চাই একটু, হ্যাঁ, সেটা তো বিশ্লেষণ, যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সরকার কিভাবে সেই প্রস্তুতির জায়গাগুলোকে ঢেলে সাজাতে পারে। হ্যাঁ, তো সেজন্য বর্তমান তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তী সরকার, এটাকে আমরা অন্তর্বর্তী সরকার বলছি, আসলে এই সরকারটি অন্তর্বর্তী সরকার যেভাবে হয়, তো আসলে এর ক্যারেক্টারটা ভিন্ন, একটি বিপ্লবের মধ্য দিয়ে এই সরকারটি এসছে। তো এর ক্যারেক্টার একটু নর্মাল যে অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তার চেয়ে তো ভিন্ন হবে। সুতরাং এই সরকার বলেছেন যে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা একটি রোডম্যাপ ঘোষণা করব। তার আগে যে রাষ্ট্র সংস্কারের প্রয়োজন রয়েছে সেই সংস্কারটি আমাদেরকে করতে দেন। আমরা নির্বাচন করে আমরা দীর্ঘ সময় ক্ষমতায় থাকবার জন্য আসিনি। সুতরাং আমি মনে করি যে তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, এই রাষ্ট্র সংস্কার করবার জন্য তারা যেই কাজে হাত দিয়েছেন সেই কাজটি আরও সুচারুরূপে সূক্ষ্মরূপে করবেন, এই প্রত্যাশা আমরা করি। সেটি করবার জন্য প্রথম কাজ যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের দেশের প্রতিটি সেক্টর থেকে যে ফ্যাসিবাদ আছে তাদেরকে বিদায় করতে হবে, সেটি যত দ্রুত সম্ভব তত দ্রুত করতে হবে। এর জন্য যেই মেজারগুলো নেওয়া দরকার, যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি নেবেন, এই প্রত্যাশা আমরা করি। কারণ বিভিন্ন কথা উঠতেছে চারিদিক থেকে, সেই কথার সুযোগ যাতে এই সরকার না দেন সেটিও এই গভর্নমেন্ট, সেটিও মাথায় রাখতে হবে। যে এইটি প্রত্যাশা রাখছেন শহীদুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ। আলহাজ ভিপি ইব্রাহিম ভাই, আপনার কাছে প্রশ্নটি রেখে যায়, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলো সাথে বর্তমান সরকার এবং সরকার প্রধানের সাথে যে আলাপ আলোচনার, রাজনৈতিক দলগুলো তাদের যার যার জায়গা থেকে সরকারের সহযোগিতা কিভাবে করা যেতে পারে, সরকারের কাছে কি প্রত্যাশা, সেটি বলছেন। আমাদের দিন শেষে আপনি বললেন যে এটা সকলেই ভাবছে যে আমাদের তো দিন শেষে একটা সময় গিয়ে নির্বাচনের দিকে যেতে হবে। সুতরাং যে ভোটাধিকারের, মানুষের যে ভোটাধিকার বিগত সরকার কোণঠাসা করেছে এবং মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, সেই যাদের ভোটের অধিকার রয়েছে, মানুষের ভোটাধিকার, মতামত প্রকাশের অধিকারের প্রশ্নে আরও বেশি জোরালো ভূমিকার যে প্রত্যাশা, পাশাপাশি করণীয় যে প্রসঙ্গ, এই দুটি বিষয় আপনি রাহিম ভাই আপনার কাছে রেখে যাওয়া, যে ভোটাধিকারের প্রশ্নে সরকার কিভাবে অগ্রসর হতে পারে, আচ্ছা মানুষ যাতে কোনোভাবে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত না হয়। যে বঞ্চনা আমরা গত 15 বছর লক্ষ্য করেছি, সেই রকম পরিস্থিতি আর এদেশের মানুষ দেখতে চায় না। কি করণীয়? এই জন্য করণীয় হচ্ছে গত 15 বছর যেইভাবে ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছে, কারা করেছে তাদেরকে আইডেন্টিফাই করা দরকার।
এবং তাদেরকে আইনের আওতায় আনা দরকার। হাবিবুল আওয়াল যে কথা এখন বলেছে তখন কেন বলে নাই? উনি তো ইচ্ছা করলে পদত্যাগ করতে পারতেন, উনি কিন্তু তা করে নাই। বরং তিনি সুতরাং সাফাই গিয়েছেন। সাফাই গিয়েছেন এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে। একবার বলেন 28%, আবার বলেন 45%। এই যে অবস্থা, সুতরাং এরা এখন মানে কি বলে যে নিজের খোলস পরিবর্তন করার চেষ্টা করছে, এক কথায় আমি যেটা বলবো। সুতরাং এদেরকে খোলস পরিবর্তন করবার চেষ্টা সুযোগ দেওয়া যাবে না এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে আর নিয়ে আসা উচিত। এবং আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে এটা অনুরোধ করব। আমরা সংস্কার প্রতিদিনই বলবো, কিন্তু একটা একটা করে সংস্কার যদি আমরা না করি তাহলে তো আমাদের জন্য সেই প্রত্যাশিত যে কারণে আন্দোলন, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হবে না। আজকে পুলিশ বাহিনীর মধ্যে যে অরাজকতা, এখনও পুলিশ সেইভাবে দায়িত্ব পালন করছে না। এবং আপনারা জেনে অবাক হবেন যে পুলিশ বাহিনীর যে বক্তব্য, এখনও তারা মনে করে যে বোধহয় আবার হাসিনা ফিরে এসে ক্ষমতায় আসবে। তাদের মনোভাবটা কিন্তু এইরকম। দুদকের কথা বলা হচ্ছে, দুদক বলেন বা যে কোনো সেক্টরই বলেন, এরা যে দুর্নীতি করেছে এই সরকারের আমলে, এটা হিসাব দেওয়াও কঠিন হয়ে যাবে। কয়েকজনের নাম, যেমন শেখ হাসিনা নিজেই বলেছেন যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক। যে একটা কথা আছে যে চাকরের সম্পদ দেখলে মালিকের সম্পদের গভীরতা বোঝা যায়। এইখান থেকে বোঝা যায় শেখ হাসিনা ওয়াজেদের কি পরিমাণ সম্পদ আছে এবং সেটা কি পরিমাণ সম্পদ বিদেশে পাচার করেছে। দেশবাসী জানে, আমরাও জানি, আপনারাও জানেন যে আমেরিকাতে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। হাসিনা ওয়াজেদ সাংবাদিক সম্মেলন করে বলেছে আমেরিকাতে বাজেয়াপ্ত হয়েছে, তাতে কি হয়েছে, তার তো বাংলাদেশ আছে। এইভাবে আমাদের প্রতিটি সেক্টরকে যেইভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে, তলিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে সরিয়ে সেগুলোকে তুলে আনতে হবে। আজকে দুদক নিয়ে আমি একটা ছোট্ট ঘটনার উদ্ধৃতি দিতে চাই। দুদক কিভাবে কাজ করেছে। এই দুদক শুধু মানে বিরোধী দলকে শায়েস্তা করবার জন্য হয়রানি করবার জন্য দুদক কাজ করেছে। আমি একটি ছোট্ট উদাহরণ দিতে চাই। মোজাহের আলী নামে একজন উপপরিচালক ছিলেন গাজীপুরে। ওই গাজীপুরের একজন ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর খাইরুল হাসান, তার বিরুদ্ধে আপনি যে প্রতিবেদন লিখছে, আপনি চাইলে আমি দিতে পারি, সেখানে স্পষ্টভাবে লিখেছে খাইরুল হাসান একজন বিএনপি ঘরানার লোক, খাইরুল হাসান বিএনপির পৃষ্ঠপোষকতা করে। এই যে কথাগুলা, তার মানে বিএনপির প্রতি এই সরকারের যে সকল আমলা আছে, এই সরকারের অধীনস্থ, তারা বিএনপিকে এবং বিরোধী দলকে কিভাবে নাজেহাল করার চেষ্টা করেছে, কিভাবে দমন করা যায় সেই চেষ্টা করেছে মধ্য দিয়ে। তাই আমার সুস্পষ্ট প্রত্যাশা এই সরকারের কাছে, পুলিশ বাহিনীতে এবং প্রতিটি সেক্টরেই সংস্কার আনতে হবে। সেই সংস্কার শুধু মুখে নয়, যারা তাদেরকে ছ্যাক করতে হবে, ছ্যাক করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যারা অন্যায় অত্যাচার করেছে, যারা এই দেশের সম্পদ নষ্ট করেছে, যারা এই দেশের রাজনীতিবিদদেরকে বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কুলুষিত করেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে, বিচার করতে হবে। আলাস বিপি ইব্রাহিম, অসংখ্য ধন্যবাদ। ইঞ্জিনিয়ার আবুল বাশার, আপনার কাছে আসতে চাই যে ভোটাধিকারের প্রসঙ্গে যে আমরা আলোচনাটা করছি, যে আসলে ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা তো ছাত্র জনতার যে বিপ্লব আমরা দেখলাম এবং তার প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কারের যে প্রশ্নে এখন সবাই একটা ঐক্যের মধ্যে রয়েছে, আওয়ামী লীগ ব্যতীত। এখন এই জায়গাতে ছাত্র জনতার যে ঐক্যকে আরও বেশি জোরালো করার ক্ষেত্রে কি কোনো আর নতুন করে কোনো ভূমিকার বা ব্যবস্থার বা চিন্তার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন, নাকি ছাত্র জনতা যেভাবে এগোচ্ছে এর মধ্যে দিয়েই মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে? আমি প্রথমত এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ছাত্র নং অধ্যয়ন নং তপ। এখন ছাত্রদেরকে আপনারা কতদিন রাজপথে রাখবেন, কতদিন মাঠে রাখবেন, এটা এই সরকারকে নির্ধারণ করতে হবে। ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আন্দোলন, এখন পর্যন্ত তারা পড়ার টেবিলে কিন্তু ফিরে যাচ্ছে না। আপনি যদি একটি জাতিকে যদি আপনি সঠিকভাবে যদি গড়ে তুলতে চান, তাহলে আপনাকে শিক্ষিত এবং দক্ষ নাগরিক প্রয়োজন। আমি একটু আপনাকে জানিয়ে রাখি, এর মধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয় কিন্তু তার নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের অবস্থা পর্যালোচনা করে ক্লাস শুরুর তারিখও কিন্তু ঘোষণার একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এখন কথা যেটা হচ্ছে যে ঠিক আছে, আপনি প্রক্রিয়ার মধ্যে আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ছাত্ররা সবাই মাঠে আছে এবং
যাদের যে কাজ না এখন হয়তো বা বাধ্য হয়ে করছে বা যেভাবে করছে যে আপনার হসপিটালে গিয়ে তারা চেক করছে। আজকে আমি পেপারে দেখলাম যে তারা ব্যবসার বাণিজ্যের সিন্ডিকেটকে দূর করার জন্য ছাত্ররা মাঠে। এটা তাদের ডিউটি না। বর্তমান সরকারকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ছাত্রদেরকে দিয়ে এই কাজগুলো কতদিন করাবো। এবং বিশ্ববিদ্যালয় আপনি যেটা বলছেন আমরা কিন্তু সব জানি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারা আছেন। এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট কাজ না। বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের বিগত সরকারের যারা দলীয় শিক্ষক ছিলেন, আমি তাদেরকে শিক্ষক বলতে নারাজ, এখানে আমি বলবো যে দলীয় ক্যাডার যারা ছিলেন তাদেরকে আমরা চিনি মোটামুটি। তো তাদেরকে এক সাইডে রেখে আপনি অন্যদেরকে দায়িত্ব দেন। এটার জন্য তহিদ ভাই এত দিন কেন লাগবে? এটা কিন্তু আপনি যে কিছু কিছু আছে যেটা হচ্ছে আপনি তড়িৎ গতিতে যেটা করতে পারেন 3 দিন 4 দিন 1 সপ্তাহের মধ্যে, সেটা আপনি কেন 2 মাস 3 মাস নিয়ে যাচ্ছেন? অলরেডি 1 মাস আমাদের ছেলেরা 1.5 মাস ধরে তারা পড়ার টেবিলে যেতে পারে নাই। আপনি তাদেরকে পড়ার টেবিলে যদি করেন তাহলে কিন্তু আপনার জাতি গঠন হবে না। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিয়ে বলি। জি বলুন। হিটলার যখন তার প্রত্যেকটা যুদ্ধে যখন সে পরাজয় বরণ করছে তখন হিটলার তার মার কাছে গিয়ে আত্মসমর্পণ করলেন যে মা আমি তো যুদ্ধে হেরে যাচ্ছি। তখন তার মা হিটলারকে একটা পরামর্শ দিলেন যে তোমার এখন যতগুলো সৈন্য আছে সবাইকে আমাদের এই ছাদের উপর উঠাও। তারপর বলে তুমি যখন বলবা যে মুভ অন, তারা মার্চ করবে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি স্টপ বলবে না। তো হিটলার তার মায়ের কথা শুনে সে সেই কাজটা করলো। অর্ধেক সৈন্য যখন মৃত্যুর কোলে যখন ঢলে পড়ার পর তখন তার মা বললে স্টপ, তখন তারা স্টপ হলে সেই অর্ধেক সৈন্য নিয়ে হিটলার তার বাকি জীবনের প্রত্যেকটা যুদ্ধে কিন্তু সে জয়লাভ করেছিলেন। অর্থাৎ একটি যুদ্ধে জয়লাভ করতে গেলে এবং একটি জাতিকে যদি আপনি সঠিকভাবে নেতৃত্ব দেন আপনাকে সেই রকমের সৈনিক, মানে আমি যেটা বলছি সেরকম নাগরিক লাগবে যাদেরকে আপনাকে শিক্ষিত করে জ্ঞান বিজ্ঞানে তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে তাদেরকে রাষ্ট্রের জন্য মানে প্রস্তুতির জায়গাকে পরিপূর্ণ করা। এখন যে পৃথিবী যে জায়গায় যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একজন জ্ঞান পিপাসী মানুষ। উনি এই ছাত্রদেরকে এখন দেশে এবং বিদেশে ট্রেন আপ করবেন, যারা ফিরে এসে জাতি গঠনের জন্য তারা কাজে করবে। যেখানে আমি আরেকটা উদাহরণ আপনাকে বলি, আপনি জানেন কি না গত 15 বছরে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা পিএইচডি করার জন্য দেশের বাইরে গিয়েছিলেন, কতজন শিক্ষক ফিরে এসেছেন, চাকরিতে জয়েন করেছেন এবং কতজন শিক্ষক আসেন নাই, সেটার একটা তালিকা প্রকাশ করেন, দেখবেন কি ভয়াবহ চিত্র। সুতরাং শিক্ষা ব্যবস্থাকে গত 15 বছর সুকৌশলে ধ্বংস করা হয়েছে। আমাদেরকে সেই পথে হাঁটলে চলবে না। আমাদের এখন অনেক মাথা ঠান্ডা রেখে এগুলো অতি দ্রুত স্টুডেন্টদেরকে পড়ার টেবিলে আপনাকে ফিরে আনতে হবে। যার কাজ তাকে সেই সুযোগটি রাইট করে দেওয়া, ডেফিনেটলি। এছাড়া আমাদের কিন্তু সামনে অনেক বিপদ আছে। আপনি যদি ছাত্রদেরকে আপনি যদি ক্ষমতা বা এই লিডিংয়ের পর্যায়ে যদি নিয়ে আসেন, এক পর্যায়ে কিন্তু তার মধ্যে সেটা হতে বাধ্য, কারণ উই আর হিউম্যান বিইং, আমাদের মধ্যে অনেক কিছু কিন্তু অটোমেটিকলি চলে আসতে পারে, সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। ইঞ্জিনিয়ার আবুল বাশার ভাই অসংখ্য ধন্যবাদ। তার আলোচনা শুনবো। শহীদুল ইসলাম ভাই আসতে চাই, যেটি ভারতের প্রসঙ্গ, আমাদের এবারে বন্যার পরিস্থিতি পর্যালোচনায় যে বন্যার এই পানির উৎস কি সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের সম্মানিত পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বলছেন যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর যে বক্তব্য, ভারত বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকার জন্য তার দেশের সেনাবাহিনীকে বলছে, সেটা নিয়ে যতটা উদ্বিগ্ন নয় তার চেয়ে বেশি অবাক হয়েছেন। এই মন্তব্যটি করেছেন আমাদের দেশের বর্তমান সম্মানিত পররাষ্ট্র উপদেষ্টা। কি বলবেন যে ভারত এতটা উদ্বিগ্ন কেন? জি, ভারতের উদ্বিগ্ন হবার কারণ এটি যে পররাষ্ট্রমন্ত্রী যে বিষয়টি বলেছেন, তো যথেষ্ট কারণ তো রয়েছে। আপনি জানবেন যে আমাদের নতুন সরকার গঠন হবার পরে তিনি একটি বক্তব্য দিয়েছেন যে ভারত যদি আমাদেরকে ডিস্টার্ব করতে চায় তাহলে তাদের 7 সিস্টারের কথা তাদের মাথায় রাখতে হবে। তাদের উদ্বেগের যথেষ্ট কারণ আমি মনে করি আছে। এই বাংলাদেশ এদেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। তো সেই বিপ্লবী সরকার আসবার পরে
যে ঘোষণা দিয়েছে, আর তার পূর্ববর্তী যে সরকার ছিল, তো তার পূর্বের সরকারের কাছ থেকে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র ভারত, তারা যেই প্রত্যাশা তাদের কাছে করেছিলেন তার চেয়ে বেশি তারা পেয়েছেন। কিন্তু সেই প্রাপ্তি যখন প্রাপ্তিতে ভাটা পড়েছে, আমি বলবো সেই প্রাপ্তি যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন তো উদ্বিগ্ন হবার কারণ রয়েছে যথেষ্ট। আপনি জানেন যে আমরা বাংলাদেশের যে নদীগুলো ভারতের উপর দিয়ে এসেছে, তার অধিকাংশ নদীতে তারা বাঁধ দিয়েছে। সে বাঁধের কারণে আমাদের দেশের নদীগুলো শুকনো মৌসুমে শুকিয়ে যায়, বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে বন্যায় আমাদেরকে ডুবিয়ে মারার যে একটি সুগভীর ষড়যন্ত্র, এটি ভারতের দীর্ঘদিনের, এবং সেই ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করেছে এবং এদেশে আমাদেরকে শুকনো মৌসুমে পানি প্রাপ্তি থেকে বঞ্চিত করেছে। আর বর্ষা মৌসুমে দেখেছেন যে একটার পর একটা বর্ষা মৌসুমে বন্যা দিয়ে আমাদেরকে কিভাবে তলিয়ে মেরেছে। তো সুতরাং সেখানে যখন এই সরকার ঘোষণা দিয়েছে, যদি ভারত সরকার আমাদের পানির ন্যায্য হিস্সা না দেয়, তাহলে আমরা বিকল্প বাঁধ তৈরি করবার চিন্তা করব সামনে, এটিও তাদের একটি মাথা ব্যথার কারণ হতে পারে বলে আমি মনে করি। সুতরাং সেই জায়গাটি তারা অবশ্যই বুঝতে পেরেছেন, যার কারণে তারা এই বক্তব্য দিয়েছেন। জি। আর আমি এর সাথে আরেকটি যে বিষয়টি বলতে চাই, যে বর্তমান সরকার, যেই আমার পূর্ববর্তী আলোচক যিনি বলেছেন, ইঞ্জিনিয়ার আবুল বাশার যিনি যে কথাটি বলেছেন, যে হ্যাঁ, আমাদের এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অনেক, তো সেই প্রত্যাশাগুলো বাস্তবায়নের জন্য যেই যৌক্তিক সময়টুকু আমাদের অবশ্যই দিতে হবে। গত 15 বছরের জঞ্জাল, গত 15 বছরের জঞ্জাল সরাবার জন্য এখন যেই আমাদের যে প্রশাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে অবস্থা, সব কিছু আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু সেটিকে আরও দ্রুত করবার জন্য এই চেষ্টাটুকু আমরা প্রত্যাশা করি, ঠিক আছে, কিন্তু এগুলো গঠন করবার জন্য, পুনর্গঠন করবার জন্য তাদেরকে না। বাশার ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, শহীদুল ইসলাম ভাই, আপনারাও যার যার অবস্থান থেকে সেটা বলছেন, যে ভুল লোক যাতে প্রবেশ না করে। হ্যাঁ, একজাক্টলি, আমি ওই জায়গায় আসতে চাচ্ছিলাম যে ভুল লোককে আগে বাছাই করতে হবে। যে আমাদের প্রতিটি সেক্টরে তো ভুল লোক না, আমি বলবো যে বিগত সরকারের সব দোসর সহযোগীরা বসে আছেন, তো সেটি না সরাবার আগ পর্যন্ত আপনি সংস্কারের, যে রাষ্ট্র সংস্কারের কথা বলতেছেন, সেটি সম্ভব হবে না। তো আপনাকে রাষ্ট্র সংস্কার করবার জন্য আগে ওই জঞ্জালগুলোকে সরাতে হবে। জঞ্জালগুলো সরাবার জন্য যে বিপ্লবী সরকারের কথা বলেছেন, আগে এই সিদ্ধান্তটি তাকে নিতে হবে যে আমার প্রত্যেকটা সেক্টর থেকে আমি জঞ্জালগুলো সরাবো, তারপরে আমার পুনর্গঠনের কাজে আমি। অসংখ্য ধন্যবাদ। আলহাজ বিপি ইব্রাহিম ভাই, আসতে চাই যে জঞ্জাল সরানো কি খুব কঠিন কিনা? আমি তো মনে করি এটা কোনো কঠিন কাজ নয়, কারণ এটা দে আর আইডেন্টিফাই, তারা কে কী করেছে। সুতরাং এটা তেমন কোনো কঠিন কাজ নয়, এটা হলো ইচ্ছার ব্যাপার। আর অন্তর্বর্তীকালীন সরকার এটা এমন একটা সরকার, এদের কিন্তু কারোর প্রতি কোনো দুর্বলতা থাকবার কথা নয়, কারণ এরাই নিউট্রাল লোকগুলো এখানে এই সরকার পরিচালনা করছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। সুতরাং এই জঞ্জাল কেন, শুধু এই জঞ্জাল দূর করে সুন্দর করে সাজানো এই সরকারের জন্য জরুরি হয়ে পড়েছে। এবং আমি মনে করি যে এটা যদি না করা হয়, তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা হবে। মানে আরও একটি বিষয় আপনার আলোচনা শুনবো, তবে প্রশ্নটি রেখে যায়, বিরতির পরে শুনবো। সেটা হচ্ছে যে ভারতের যে উদ্বিগ্নতা, বা ভারত যেভাবে আমাদের এই বিপ্লবোত্তর পরিস্থিতিকে তারা যেভাবে দেখছে, যেভাবে মন্তব্য করছে, সেই জায়গাতে আমাদের করণীয় জায়গাগুলো ঠিক করার প্রসঙ্গে কিভাবে হতে পারে। এই প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা, এই শিরোনামে আলোচনা। আলহাজ বিপি ইব্রাহিম ভাই, যে প্রশ্নটি রেখে যাও, যে ভারতের উদ্বিগ্নতায় আমরা কি করতে পারি, বা আমাদের প্রস্তুতির জায়গাটি কেমন হবে? প্রথমত বুঝতে হবে ভারতের উদ্বিগ্নতার কারণ কি। আওয়ামী লীগ এবং হাসিনার নামে মূলত ভারত গত 15 বছরে দেশকে শাসন করেছে। একজন প্রধানমন্ত্রী, তিনি এই দেশের সাংবাদিক সম্মেলন করে বলেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। কি দিয়েছে এটা কিন্তু জাতি এখনও জানতে পারে নাই। এই দেশের একজন মন্ত্রী বলেন, ভারত এবং আমাদের সাথে, বাংলাদেশের সাথে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই দেশের আরেকজন মন্ত্রী বলেন যে ভারতের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন ভারতের উন্নয়ন। সুতরাং ভারত এবং বাংলাদেশ, ভারতের তৎকালীন সরকার
বা বর্তমান সরকার এবং সাবেক হাসিনা ওয়াজেদের নেতৃত্বে বাংলাদেশের সরকার, এরা একে অপরের সাথে এমনভাবে একাকার হয়ে গিয়েছিল যে ভারত মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে ভারত। সুতরাং সেই কথা বলবার মতো বা সেই কিছু দেবার মতো এখন তো আর এই দেশের তাদের সেই সরকার নাই। সুতরাং স্বাভাবিকভাবেই তাদের এই উদ্বিগ্ন তারা হওয়াটাই স্বাভাবিক আমি মনে করি। আর দ্বিতীয়ত এখান থেকে উত্তরণের পথ হচ্ছে আমাদেরকে, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে, আর সেই যুদ্ধেই আমাদের বিজয়ী হয়ে ভারতকে শিক্ষা দিতে হবে। আমি এই টকশো থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে তিনি অত্যন্ত শক্তভাবে একটি ধমক দিয়েছেন যে বাংলাদেশ নিয়ে মাতামাতি করলে সেভেন সিস্টারে সেটি তিনি শুরুতেই দিয়েছেন, এবং সেটি তিনি শুরুতেই দিয়েছেন। এই কারণে আমি মনে করি যে উনি অবস্থা বুঝেই এই ধমকটা দিয়েছেন। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আওয়ামী লীগ যেইভাবে ডিএনএ টেস্ট করে বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছে তাদের লোকজন, ঠিক সেই রকম তারা যা করেছে তাদেরকে স্যাক করে ডিএনএ টেস্টের মাধ্যমেই আজকে ওই যে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ, নতুন প্রমোশন, এগুলো কিন্তু দেখে শুনে যদি না দিতে পারে তাহলে সেই সংস্কারের মধ্যেও হাজারো সংস্কার করলেও সংস্কারের মধ্যেও কিন্তু ঝামেলা থেকে যাবে। কারণ ওই প্রেতাত্মারা বসে আছে খুঁটিনাটি কোনো না কোনোভাবে একটু একটু করে সেখানে ঝামেলা সৃষ্টির জন্য। সুতরাং এই ঝামেলাকে চিরতরে শেষ করতে হবে। এই আওয়ামী দুঃশাসনের যে সকল প্রেতাত্মা, হাসিনা ওয়াজেদের সাথে যে সকলই আছে, সেটা ব্যবসায়ী মহলেও আছে, চাকরিজীবীদের মধ্যেও আছে, পুলিশদের মধ্যেও আছে, সকল স্তরে আছে। তাদেরকে অবশ্যই স্যাক করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আলাজ বিবি ইব্রাহিম ভাই, অসংখ্য ধন্যবাদ। ইঞ্জিনিয়ার আবুল বাশার ভাই, আপনার কাছে নির্দিষ্ট করে একটা প্রশ্ন আছে, তবে এই প্রসঙ্গে একটু শুনতে চাই। যেমন শেরেবাংলা একে ফজলুল হকের মন্তব্য, কিন্তু মাওলানা ভাসানীর যে মন্তব্য, তাদের দুজনের মন্তব্য বিশ্লেষণ করলে এরকম দাঁড়ায় যে ভারত যখন উদ্বিগ্ন থাকে বাংলাদেশের প্রসঙ্গে তখন বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথেই চলছে। ধন্যবাদ। আমাদের প্রথমত মনে রাখতে হবে যে ভারত একটি বৃহৎ একটি রাষ্ট্র এবং পৃথিবীর একটা পরাশক্তি। এখন তার সঙ্গে যদি আপনি লড়াই করতে চান তাহলে আপনার যুদ্ধের কৌশল ঠিক করতে হবে। আপনি এলোমেলোভাবে নদীর বাঁধ দিতে হবে, পাল্টা বাঁধ, ভারত এটা করেছে আমার ওইটা করতে হবে, এটা হচ্ছে একদম, আমি মনে করি যে একদম ছোট মানুষের মতো বাচালতা। আপনাকে ঠিক করতে হবে যে ভারতের সাথে লড়াই করার জন্য আপনার কি কি প্রস্তুতি প্রয়োজন। বর্তমান পৃথিবীতে দুই ধরনের যুদ্ধ হয়, একটা হতে পারে হচ্ছে অস্ত্রের যুদ্ধ, আর একটা হতে পারে সারা পৃথিবীর সাথে আমাদের যে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে যুদ্ধ। আমরা এই দুই যুদ্ধই আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং এই দুই যুদ্ধর মাধ্যমেই ভারতকে আমাদের পরাজিত করতে হবে। এবং সেটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন পারফেক্ট পারসন, যেটা অনেক বছর পর আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি যে উনি ভারতকে ধমক দিতে পারে। সুতরাং ভারতের সাথে আমাদের যদি টিকে থাকতে হয় তাহলে আমাদেরকে যেমন সামরিক দিক থেকে আমাদেরকে স্বাবলম্বী হতে হবে। আমি এটা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে যখন আপনাকে মনে করবে যে আপনার সামরিক দিক থেকেও তাকে আপনি মোকাবেলা করতে পারবেন এবং কূটনৈতিক দিক থেকে প্লাস অন্যান্য আমাদের যে ইয়েগুলো আছে সেদিক থেকে যখন আপনি তাকে মোকাবেলা করবেন তখন ভারত আপনাকে সমীহ করে চলবে। ভারতের উপর আমার নির্ভরশীলতা কমাতে হবে ডেফিনেটলি। এর আমি বড় উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি, ইসরায়েল নামক রাষ্ট্রটি অত্যন্ত ক্ষুদ্র একটি রাষ্ট্র। ইসরায়েল থেকে আমরা শিক্ষা নিতে পারি। ইসরায়েল একাধারে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং, তারা অস্ত্রের জ্ঞান বিজ্ঞান, রাইট, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনাকে একটি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, ফেলানি হত্যা যখন হয়, আমরা তখন ভারতের বিভিন্ন সাইডে সাইবার আক্রমণ চালিয়েছিলাম, যেটা প্যান্থার আমাদের ছিল, এবং ভারতের, আপনি জানেন কিনা, ভারতের বিমান 2 মিনিট উড্ডয়নকে আমরা ব্যাহত করেছিলাম। সুতরাং আমাদের যুদ্ধ ভারতের সাথে হতে হবে বহুমুখী এবং এটার জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদের প্ল্যান করতে হবে যে ভারতকে মোকাবেলা করার জন্য আমাদের কি কি ম্যানেজমেন্ট আমাদেরকে রাখতে হবে এবং সেইভাবে আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। এবং অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ভারতের রয়ের এখন প্রধান এজেন্ডা কি জানেন? আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা, বিভেদ তৈরি করা, এবং অলরেডি সেটা শুরু হয়ে গেছে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যদি বক্তব্য আপনি শোনেন তহিদ ভাই, গত 7 দিনের বিশ্লেষণ করে দেখেন, ভারতের
মেডিসিন কিন্তু কাজ করা শুরু করেছে। এই জায়গাতে আমার প্রশ্ন এইখান ছিল থেকে- আপনার কাছে। এইখান থেকে যদি রাজনৈতিক আমার- দলগুলো ঐক্য ফাটল ধরছে, আপনি যেমনটি বলছেন হ্যাঁ, যে হ্যাঁ। কিন্তু আমাদের সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে সহযোগিতা করবে, এটাই তো আমরা প্রত্যাশা করি। অবশ্যই সেটা প্রত্যাশা করি, কিন্তু আপনি যদি সম্প্রতি কিছু রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য যদি আপনি শোনেন, তাহলে তারা হচ্ছে এখন নির্বাচন কেন্দ্রিক কথা বলছে, মানে আমার নিজের দল কিভাবে ক্ষমতায় যাবে। এখন সেই চিন্তাটা আমাদের রাজনৈতিক দলের নেতাদের মধ্যে পেয়ে বসেছে, যেটা খুবই ভয়ঙ্কর। এখন আমাদেরকে সমস্ত পলিটিক্যাল পার্টি এক মোহনায় থাকতে হবে। 1971 সালে যেমন ছিল এবং 2024 সালে আমরা বুকে রক্ত দিয়ে যেটা প্রমাণ করেছি, ঠিক সেই জায়গাতে থাকতে হবে। মানে প্রয়োজন দেশের প্রশ্নে কোনো দেশের compromise প্রশ্নে না। কোনো কম্প্রোমাইজ নেই। কারণটা হচ্ছে কি, 1971 সালে স্বাধীন হওয়ার পর আমাদের কিন্তু একটা বাংলাদেশি পররাষ্ট্রনীতি নাই। আপনি দেখবেন আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি একরকম, বিএনপির পররাষ্ট্রনীতি একরকম, আপনি যদি বামদের পররাষ্ট্রনীতি বলেন সেটা একরকম, এবং জামাত ইসলামের পররাষ্ট্রনীতি দেখবেন সেটা আরেক রকমের। এটা হতে পারে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি থাকবে শুধু বাংলাদেশের পররাষ্ট্রনীতি, যেটা 18 কোটি মানুষের পররাষ্ট্রনীতি, দেশের পররাষ্ট্রনীতি। দেশের পররাষ্ট্রনীতি। এই জায়গাতে আমাদের ফোকাস করতে হবে। অন্যথায় আগামী দিনে এই গণ অভ্যুত্থান যেভাবে হলো, হয়তো বা আগামী 15 বছর 10 বছর পরে আবারও হতে পারে। কিন্তু আমরা এভাবে আমাদের অনৈক্যর কারণে, একটি বিদেশি শক্তি ষড়যন্ত্রের কারণে আমাদের দেশকে বারবার আমরা পিছিয়ে দিতে চাই না, এবং মায়ের বুকের যে হাহাকার সেটাকে আমরা বারবার দেখতে চাই না। এই অভ্যুত্থানের জন্য হয় বাংলার ইতিহাসের শেষ অভ্যুত্থান, এবং এই অভ্যুত্থানের মধ্যে দিয়েই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেটা সারা পৃথিবী বলবে এই যে শিক্ষা যাতে যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত অবশ্যই থাকে। করে। যেমন ইরানি বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব হয়েছে, ইতালিতে বিপ্লব হয়েছে, আপনি রাশিয়ার বিপ্লব হয়েছে। দেখেন তারা এখন সেই বিপ্লবের ধারণাকে এখনো ধারণ ঐক্যবদ্ধ করে। করে ধারণ করে তারা কিন্তু পৃথিবীতে এখন আমাদের ঠিক সেই জায়গাতে নক করতে হবে। জি। এছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। জি, অসংখ্য ধন্যবাদ। তার আলোচনা শুনবো। শহীদুল ইসলাম ভাই, আসতে চাই যে গণমাধ্যমের যে ভূমিকা এই পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে, কিংবা আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই গণমাধ্যমের তো অন্যতম একটা ভূমিকা এবং কার্যকরী ভূমিকার জায়গাটি দেখতে চাই। কিন্তু বিগত সময় গণমাধ্যমকে যেভাবে ঘুম পাড়িয়ে রাখা অথবা নিজেদের মতো করে ব্যবহারের যে অভিযোগটি পাওয়া যায়, সেই জায়গা থেকে গণমাধ্যমকে মুক্ত করার উপায় কি? জি, ধন্যবাদ। হ্যাঁ, বিগত সরকারের আমলে গণমাধ্যম আসলে কিভাবে কাজ করেছে, আমরা যারা গণমাধ্যম কর্মী, আপনারা যারা গণমাধ্যমে কাজ করি, সেই জায়গাটিতে আমরা যদি দেখি যে আমরা বিগত 16 বছরে সাদাকে সাদা এবং কালোকে কালো বলবার সুযোগ পাইনি। আমাদের সত্যকে তুলে ধরবার মতো পরিবেশ কোনো গণমাধ্যমে ছিল না। প্রত্যেকটা গণমাধ্যমকে বিগত সরকার তাদের প্রচার মাধ্যমে পরিণত করেছিল। সুতরাং সেই গণমাধ্যমের বৈরিতা উপেক্ষা করে একটি বিপ্লব সাধিত হয়েছে। তো সেই বিপ্লবের পরে এখন আমাদের গণমাধ্যমের কাছে প্রত্যাশা কি? সেই গণমাধ্যমের কাছে প্রত্যাশা এটি আমরা বুঝতে পারি যে গণমাধ্যমের কাছে জনগণ কি চায়, এটি গণমাধ্যমের বোঝা উচিত এবং গণমাধ্যমের কর্মীদের বোঝা উচিত। সাথে সাথে পাবলিকের প্রত্যাশা পূরণের জন্য তাদের ভূমিকা রাখা উচিত। তো পাবলিক যেটি চায়, এদেশের সাধারণ মানুষ যেটি চায়, সেটি হচ্ছে যে গণমাধ্যম দেশের জন্য, জনগণের জন্য কাজ করবে, সত্যকে সত্য হিসাবে উপস্থাপন করবে, কালোকে কালো এবং সাদাকে সাদা বলবে। সেটি যখন বলতে পারেনি গণমাধ্যমকে আপনারা জানেন যে বিভিন্ন কালাকানুন দিয়ে গণমাধ্যমের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছে। এজন্য গণমাধ্যম কর্মীরা দীর্ঘদিন রাজপথে ছিল, তারা আন্দোলন করেছে তাদের দাবি আদায়ের জন্য। সেদিকে কর্ণপাত করেনি সরকার, একটির পর একটি কালো আইন করেছে। এরপরে এই সরকারের পতনের পরে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এখন কি প্রত্যাশা করি, গণমাধ্যম কর্মীরা এই সরকারের কাছে কি প্রত্যাশা করি, সেটি একটি বিষয়। আর আমাদের কাছে জনগণ কি প্রত্যাশা করে, সেটি দুইটি আলাদা আলাদা বিষয়। তো এখন আমাদের কাছে যে দুইটা বিষয়কে এক জায়গায় তো মিলাতে হবে। তো এই জন্য আমি যে কথাটি বলতে চাই যে দেখেন যে গণমাধ্যম চলবার জন্য বাংলাদেশের স্বাধীনের 53 বছর পার হয়েছে স্বাধীনতার, বাংলাদেশে একটি গণমাধ্যম নীতিমালা তৈরি হয়নি এখনো, যে নীতিমালার উপর দিয়ে গণমাধ্যম চলবে। তো এটি অত্যন্ত দুঃখজনক যে স্বাধীনতার 53 বছর পরেও আমাদের বলতে হয় যে একটি নীতিমালা তৈরি হয়নি। যখন যে গণমাধ্যম নীতিমালা করা কি অনেক মানে সময় সাপেক্ষ ব্যাপার, নাকি সেটি এই সরকারের কাছে সদিচ্ছা ছিল না? আপনারা প্রত্যাশা করেন? না, আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি। তো এই জন্য প্রত্যাশা করি যে এটি যদি না হয় তাহলে এটি একটি দায়িত্বশীল সরকার, এরা রাষ্ট্র সংস্কার করবার জন্য এসছে, তারা বলেছে। সুতরাং এই সংস্কারটি তারা করবেন। এটি যদি না করেন তাহলে
হতে পারে এরকম যে এই বিগত ফ্যাসিবাদী সরকার যে 15 বছর গণমাধ্যমের ত্রুটিকে চেপে ধরেছে বিভিন্ন কালাকানুন দিয়ে, ভবিষ্যতেও সেই কাজটি হতে পারে। সুতরাং গণমাধ্যম কর্মীরা যাতে কারো কাছে দায়বদ্ধ না থাকে, তারা যাতে বিবেকের কাছে, নীতিমালার কাছে দায়বদ্ধ থেকে জনগণের কাজটি করতে পারে, সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারে, সেই একটি পরিবেশ আমরা চাই। জি, শেষ মন্তব্য শুনবো আলহাজ বিপি ইব্রাহিম ভাই, শেষ মন্তব্যে কি বলবেন প্রত্যাশার জায়গাটি মাথায় রেখে? প্রত্যাশার জায়গাটা আমরা আগেই বলেছি যে আমরা একটি সংস্কারের মধ্য দিয়ে যৌক্তিক সময়ে অবাধ নিরপেক্ষ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, এবং সেই সরকার যাতে এদেশের জনগণের মনের ভাষা বুঝে, সকলের মধ্যে যাতে ঐক্য থাকে একটি বিষয়। এবং ইঞ্জিনিয়ার আবুল বাশার ভাই বললেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু প্রশ্নে একটা দূরত্ব বা বিভাজন ইতিমধ্যে তিনি লক্ষ্য করছেন, মানে কিন্তু রাষ্ট্র সংস্কারের প্রশ্নে যে বাংলাদেশকে আমরা প্রত্যাশা করি, সেই বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে তো ঐক্য প্রয়োজন। ঐক্য তো আমাদের মধ্যে যেটা মানে আন্দোলনের সময় ছিল, এখন আমরা আমাদের মানে এক এক দলের কিন্তু এক একটা আছে, মানে ম্যানিফেস্টো আছে। জি, একসঙ্গে আন্দোলন করা আর দলীয় সিদ্ধান্ত কিন্তু এক না। তারা তাদের সিদ্ধান্ত একটা নিতে পারে, বিএনপি একটা নিতে পারে, জাতীয় পার্টি একটা নিতে পারে, কিন্তু যেমন বিএনপি ভোট বর্জনের সাথে সাথে ডাক দিয়েছে ভারতীয় পণ্য বর্জন, জি, প্রকাশ্যে, এবং যুগপৎ আন্দোলনের সময় তখন কিন্তু কেউ কোনো টু শব্দ করে নাই। তখন আমরা মনে করেছি আমাদের এটার সাথে তাদের সম্মতি আছে। কিন্তু এখন একটি দলকে দেখছি তারা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। এইটা কি কারণে চায় আমরা এই মুহূর্তে এটা বুঝতে পারছি না, তবে আমরা মনে করি যে এটার জন্য আমাদের আরেকটু সময় ভেবে দেখতে হবে। তবে এই দেশের মানুষ কিন্তু একটি বিষয়ে খুব সিরিয়াস, সেটা হচ্ছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তাদের বাক স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকার, এইগুলো নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে তাহলে দেশের মানুষ কিন্তু ছাড়বে না। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যেটা হয়েছে, গত 18 বছর আমরা যেটা চেয়েছিলাম, এদেশের মানুষ যা চেয়েছিল, সেটা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সফল পরিণতি ঘটেছে। আমরা সেই জন্য চাই আগামী দিনে যে সরকার বা যেভাবে এই দেশ পরিচালনা হবে, সেখানে যেন সকল এর প্রতিফলন যাতে থাকে। ইব্রাহিম ভাই অসংখ্য ধন্যবাদ। ইঞ্জিনিয়ার বাবুর ভাই শেষ মন্তব্য শুনবো। আচ্ছা, শেষ মন্তব্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে 24-এর গণ অভ্যুত্থান ঘটেছে, সেই জন আকাঙ্ক্ষা পূরণ হবে। এবং আমি বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, যারা এখনও হসপিটালে, যাদের বিদেশের ট্রিটমেন্ট দরকার, অতি দ্রুত তাদেরকে বিভিন্ন হসপিটাল থেকে নিয়ে দেশের বাইরে ট্রিটমেন্ট করার জন্য আমি বিনীতভাবে এবং সবিনয়ে অনুরোধ জানাবো, যাতে অতি দ্রুত তাদেরকে দেশের বাইরে গিয়ে তাদের ট্রিটমেন্ট করা, তাদের বাইরে ট্রিটমেন্টের প্রয়োজন। হ্যাঁ, এটার একটা উদাহরণ আপনাকে আমি দিতে পারি। ময়মনসিংহের শ্রাবণ, তার চোখের মধ্যে এখনও একটি আপনার বুলেট রয়ে গেছে। দেশের তার একটা এখন দেশের মধ্যে তার সেই ইয়া করা সম্ভব নয়, বিকজ অফ ডাক্তার বলেছে যে এখন করতে গেলে সে অন্ধ হয়ে যেতে পারে। তো এভাবে যারা আমাদের যোদ্ধারা, তারা বুকে রক্ত দিয়েছে, গুলি খেয়েছে, এখনও কেন তাদেরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাচ্ছে না, এটা আমার কাছে বোধগম্য মনে হয়। আমি চাই বর্তমান সরকার, গণমাধ্যমে এই চিত্রগুলো আমরা দেখি, নিশ্চয়ই সেটা আপনারা চোখ এড়িয়ে যায়। এটা আমি স্টুডিও থেকে আমি বিনীতভাবে এশিয়ান টেলিভিশনের মাধ্যমে বর্তমান সরকারকে অনুরোধ জানাবো, অতি দ্রুত তাদেরকে বিদেশে ট্রিটমেন্টের ব্যবস্থাটি যাতে করা হয়। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার আবুল বাশার এবং আলহাজ বিপি ইব্রাহিম এবং মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।